নমস্কার, আমি আরজি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আলাদা ধরনের ঘটনা। ঘটনাটি শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুনতে থাকুন আমার সাথে আরজি রেডিও স্টেশন। আমরা চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার, আমি সুদীপ। আজকে আবারও একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছি। তো এবারের ঘটনাটি অনেক দূরের এবং একটি তুষারাবৃত পাহাড়ের। সে পাহাড়ের নাম বা সে পর্বতের নাম আমরা সবাই জানি, তার নাম মাউন্ট এভারেস্ট। তো এই ঘটনাটি একটি শোনা ঘটনা। আমি আগের গল্পে বলেছিলাম যে আমাদের স্কুলের একজন স্টাফ আছে, উনি নেপালের। তো ওনারই জামাইয়ের শোনা ঘটনা আর কি। এবং ঘটনাটি নেপালে মোটামুটি অনেকেই জানে। মাউন্ট এভারেস্টে যখন এক্সপিডিশন হয়, যারা এক্সপিডিশনে গেছে বা যারা ট্রেকিং করেছে তারা জানে যে এভারেস্টে যখন ওঠা হয় তখন একটা বেস ক্যাম্প তৈরি হয়। তো বেস ক্যাম্প থেকে তারপর যারা সুস্থ থাকে তারা আস্তে আস্তে ওপর দিকে উঠে যায়। উঠে গিয়ে কেউ এভারেস্টের টপে যেতে পারে, কেউ ওয়েদার কন্ডিশনের জন্য যেতে পারে না। কিন্তু এই যে যাওয়ার রুটটা কিন্তু সেম, মানে যাওয়ার রুটটা কোনোদিন চেঞ্জ করে না কেউ। মানে কয়েকটা রুট আছে, সেই রুট দিয়েই যায়। এবং এই রুটে ভেতরে কিছু কিছু হন্টেড জায়গা আছে। যেমন ধরুন, এই রুটের মধ্যে কি এতদিনের যে এক্সপিডিশন হয়েছে আজ থেকে, যে এই তেনজিং নর্গের টাইম থেকে, তারপরে অনেক সময় অনেক এভারেস্টে অনেকে মারা গেছে এই এক্সপিডিশনের জন্য, এই এক্সপিডিশন নেওয়ার জন্য। এবং ওখানে এমন অবস্থা যে ওখানে কিন্তু ওই ডেড বডিগুলো ওখানেই পড়ে থাকে। যেহেতু 12 মাস ওখানে বরফ থাকে, তাই ডেড বডিগুলো আনা সম্ভব হয় না। এবং আনার খরচা প্রচুর, সেটা গভর্নমেন্ট বিয়ার করে না। না তো ইন্ডিয়া গভর্নমেন্ট করে, আর নেপালের গভর্নমেন্ট করবে না, যেহেতু এভারেস্ট ইন্ডিয়ার মধ্যে পড়ে। কিন্তু বেস ক্যাম্পটা নেপালের দিক থেকে হয়। তো এর জন্য ডেড বডিগুলো কিন্তু আজও ওইভাবেই পড়ে আছে। এবং বরফ থাকার জন্য এত টেম্পারেচার কম ওখানে, বডিগুলো কিন্তু মানে ডিকম্পোজ হয় না, বছরের পর বছর ওখানেই পড়ে থাকে, সেই ড্রেস পরে সেভাবেই পড়ে থাকে। তো এই যে জায়গাগুলো কিছু কিছু থাকে খুব ডেঞ্জারাস পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে ডেড বডি বেশি থাকে। কারণ ডেঞ্জারাস জায়গাতে ডেঞ্জারাস ওয়েদার থাকে, ডেঞ্জারাস টার্ন থাকে, সেখানেই মরে লোক বেশি। তো বডিগুলো যে পড়ে থাকে তখন সেই জায়গাতে অতৃপ্ত আত্মার মানে প্রকোপ থাকে। সেই প্রকোপ অনুযায়ী নেপালিরা, যারা শেরপা থাকে, যারা লেপচা থাকে, তারা পুজো টুজো করে। কিন্তু তা সত্ত্বেও মানে ওখানে গেলে একটা আলাদাই অনুভূতি হয়। ওর জন্য ওরা কিন্তু ওই জায়গাতে কখনো রেস্ট করে না। একদিনে তো আর মাউন্ট এভারেস্ট ওঠা যায় না, অনেক দিন টাইম লাগে। তো টাইম লাগার মাঝখানে যে ক্যাম্প বানায়, ক্যাম্প কিন্তু ওই জায়গাতে কখনোই হয় না যেখানে ডেড বডি থাকে। এটা হয়তো গভর্নমেন্ট ডিনাই করবে বা অন্য কেউ ডিনাই করবে, কিন্তু এটাই ট্রুথ। এবং নেপালি শেরপার মুখে আমার শোনা এটা। তো এরকমই একটা এক্সপিডিশনে আমাদের কলিগ, তার জামাই শরিক হয়েছিলেন যখন ওনার বয়স কম ছিল। সে আজ থেকে ধরুন 15-20 বছর আগের ঘটনা। তো সেখানে যাওয়া হচ্ছে। তো এবার ঘটনাটা কথা বলি। বেস ক্যাম্পে ফার্স্টে শরীর চেক হলো, ফিগার চেক হলো। বাঙালি ছিল 3-4 জন, 2-1 জন বিহারিও ছিল, এছাড়া 4-5 জন ফরেনার ছিল। তো যখন উঠছে ওপরে, ফার্স্ট ডে সেকেন্ড ডেতে তো উঠেছে, থার্ড কি ফোর্থ ডেতে উঠতে উঠতে ওদের কিন্তু একটা বিশাল তুষার ঝড় আসে। তো তুষার ঝড় হলে ওখানে কিন্তু মানে স্টে করে যেতে হয়। ওখানে কিন্তু করা যায় না, মানে ওই ঝড়ের মধ্যে কেউ, তাহলে এরাও ডেড বডি হয়ে যাবে। ওই ঝড়ের মধ্যে যদি জোর করে যেতে যায় তাহলে এরাও হয়তো ডেড বডি হয়ে যাবে। এর জন্য ওরা সেখানে যাচ্ছে। যেতে 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 যেখানে বেস ক্যাম্প করেছে, সেই বেস ক্যাম্পের জায়গাটা, যে সিনিয়র শেরপা ছিল সে বারবার বলছে যে তো ক্যাম্পের জায়গাটা এখানে করো না, আরেকটু এগিয়ে চলো বা আরেকটু পিছিয়ে চলো। কিন্তু ওই তুষার ঝড়ে ওরা কিন্তু ঠিকমতো মানে দিশা পাচ্ছে না। তো দিশা না পেয়ে সেখানেই বেস ক্যাম্প ওদের জোর করে করতে হয়েছে। হয়তো এটা ওদের কপালের ভবিতব্য ছিল। এবার বেস ক্যাম্প যেহেতু হয়ে গেছে, আর ওখানে ওই জায়গাতে একবার রাত হয়ে গেলে কিন্তু তখন আর কিছু করার থাকে না। মানে রাত্রিবেলা ওখানে কোনো অ্যাক্টিভিটি নেই।
চুপচাপ টেন্টের মধ্যে বসে থাকো, খাও দাও, টেন্টের মধ্যে বসে থাকো, ব্যাস। রাত্রিবেলা বেরোনো কিন্তু খুবই টাফ, কারণ ওখানে কোনো লাইট নেই, কিছু নেই, ভীষণ একটা ইনসিকিউর পরিবেশ হবে। তো ওখানে 3খানা টেন্ট করা হয়েছে। টেন্টের মধ্যে 12 জন ছিল, মানে 4 জন, কোথাও 2 জন, কোথাও 5 জন, এরকমভাবে 12 জন ছিল। তো 12 জন থাকার পরে ওদের কাছে তো সবই আছে, রুকস্যাক আছে, স্লিপিং ব্যাগ আছে, সেগুলো যথেষ্ট গরমভাবে নিয়ে গেছে। তারপর চা, কফি, চিকেন সবই আছে। তো খাওয়া দাওয়া করে ওই হবে হয়তো রাত্রি 9টা কি 10টা। তখন কিন্তু ওরা যখন মানে শুয়ে পড়েছে, কারণ ভোরবেলা একদম মানে আলোয় বেরোতে হবে, যেই ফার্স্ট আলো আসবে অমনি বেরোতে হবে। তো যখন ওরা শুয়ে পড়েছে তখন কিন্তু ওদের আশেপাশ থেকে হাহাকারের আওয়াজ শুনছে, মানে সে তীব্র হাহাকার, এবং সেই হাহাকারের সঙ্গে ওই তুষার ঝড় মিশে গিয়ে সে একটা বিতিকিচ্ছিরি আওয়াজ। হাহাকারের মধ্যে চিৎকার, চেঁচামেচি, ওই যে মরে যাওয়ার আগে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজগুলো হচ্ছে। তারপরে আস্তে 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 তুষার ঝড় কেটে গেল, কিন্তু হাহাকার বন্ধ হলো না। হাহাকার বন্ধ না হওয়াতে এই যে আমার যে কলিগের যে জামাই, ও একটু বেশি সাহসী ছিল এবং শিক্ষিত ছিল। তো ও হঠাৎ করে ওর ভেতর দিয়ে বেরোয়, টেন্টের ভেতর দিয়ে বাইরে বেরোয়। যে টেন্টগুলো ছিল 3-4টে টেন্ট, তার মধ্যে কিন্তু কেউ বেরোয়নি, ওই একা বেরোয়। এবং টেন্টের মধ্যে বাকি যে 2 জন ছিল তারা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে না বলে বেরোয়। বেরিয়ে আরেকটু মানে হিলের আরেকটু ওপরে যেতে গেছে। ওপরে যেতে গিয়ে সে যা দৃশ্য দেখলো, সে দেখলো যে পুরো একদম সাদা বরফের ওপরে শুধু 2খানা লাল মানে চোখ জ্বলছে। সেটা মানুষের চোখ বা কোনো জীবজন্তুর চোখ হয় না, জীবজন্তুর চোখ সবুজ কালারের হয়, একদম পুরো লাল চোখ, দাও মানে মনে হচ্ছে দাউ দাউ করে জ্বলছে। তখন সে সেইটা দেখে একদম মানে হঠাৎ করে স্টান্ড হয়ে গেছে, পুরো মানে দাঁড়িয়ে গেছে এক জায়গায়। দাঁড়িয়ে যাওয়ার পর কিন্তু তারপরে সে দৌড়ে টেন্টে ফিরে এসে অজ্ঞান হয়ে যায়। তো এরা ওরকম ভাবে আওয়াজ হওয়াতে উঠে বসে টেন্ট থেকে কারুর বেরোনো সাহস হয়নি অন্য কারুর। সে উঠে বসে ওকে শুশ্রূষা করে মোটামুটি মানে সেন্সে এনেছে, কিন্তু সেন্সে আনার পর থেকে ও কিন্তু কিছুতেই আর উপর দিকে যেতে চাইছে না। ও তখন পরের দিন সকালে বলছে আমি নিচে চলে যাবো, আমি এখানে থাকবো না। যাই হোক, ওর শারীরিক পরিবেশ বা পরিস্থিতির জন্য ওরা বেস ক্যাম্পে ফোন করে। বেস ক্যাম্প থেকে মানে ওই টেন্টেই থাকে সেদিন কিছুক্ষণ। তারপর সকাল 11টা সাড়ে 11টা নাগাদ ওখানে বেস ক্যাম্প থেকে হেল্প আসে, বলে ওরা হেল্প পাঠাবে। তো ওই যে টিমের মধ্যে 2 জন ওখানে ওর সঙ্গে থেকে যায়, বাকিজন এক্সপিডিশন ফলো করে। এবং এক্সপিডিশন তাদের ঠিকঠাকই হয়েছিল, অনেকটাই তারা উঠেছিল, কিন্তু এবারে জয় করতে পারেনি। তো যাই হোক, এই 2 জনের সঙ্গে ওই আমার কলিগের যে জামাই সে নেমে আসে। নেমে আসার পরে সে যা বলে যে সে কিন্তু পুরোটা ডেসক্রিপশন দেয়। ওই যে চোখটা জ্বলছিল বা জ্বলছিল, তখন একটা পুরনো শেরপা মানে বয়স্ক শেরপা, সে বলে যে তুমি ওই জায়গাটা তো চেনো, তাহলে তুমি কেন ওই জায়গায় বেরিয়েছিলে? তখন সে বলে আমি একটু সাহস করে দেখতে বেরিয়েছিলাম যে কিসের থেকে আওয়াজটা হচ্ছে। বলে কিসের থেকে আওয়াজ হচ্ছে তুমি জানো না? তুমি অপদেবতার কথা, ওখানে যে অপদেবতার কথা বলা আছে সেটা জানো না? তুমি আমাদের কথা শুনোনি? তুমি তো নেপালি, তাহলে তোমার তো জানা উচিত এটা। এরা না হয় ফরেনার, এরা জানে না, ইন্ডিয়ানরা বা আদার্স যে আমেরিকান ফরেনার ছিল এরা জানে না, কিন্তু তুমি তো নেপালি, তোমার তো জানা উচিত ছিল। তো যাই হোক, সাহসিকতার পরিচয় দিয়েছিল, কিন্তু দিয়ে ফেসে যায় এবং নিচে এসে মানে এখনো তার মধ্যে কিন্তু একটা হার্টের একটা প্রবলেম এসে গেছে। ওই যে ভয় পেয়েছে, এতটাই ভয় পেয়ে গেছে যে তার হার্টের মধ্যে প্রবলেম এসে গেছে। এবং তার ডান হাতের ওপরের অংশটা মানে যেটা একটা দিক চাটু, তার উপরের অংশটায় একটা দাগ হয়ে গেছে। সেই দাগ কিন্তু আজও আছে। মানে দাগটা কোথার থেকে এলো জানি না, হয়তো ওকে সেই যে ছায়ামূর্তি সেটা হয়তো ওকে হাত ধরে টেনেছিল বা কিছু করেছিল। তো মানে ও ঠিক সেটা বলতে পারছে না, কিন্তু হাতের সেই দাগ, সেই যে রক্ত বেরিয়ে গেছিল, সে দাগ কিন্তু আজও আছে। একটা টেরা মতো দাগ, মানে আর এর মতো একটা দাগ, ইংরেজি আর শব্দের মতো একটা দাগ হয়ে গেছে হাতের মধ্যে। সে দাগ আমাদেরকে ছবি তুলে পাঠিয়েছিল। আমি তার সঙ্গে ডাইরেক্টলি মিট করিনি, ফোনে কথা বলেছিলাম।
সে যেহেতু নেপালে থাকে আর আমি কোনোদিন নেপাল যাইনি, তো ছবি তুলে আমাকে পাঠিয়েছিল। সে দাগটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা বন্য প্রাণী মনে হয় আঁচড় কেটেছে, কিন্তু সেখানে কোনো বন্য প্রাণী ছিল না। বন্য প্রাণী থাকলে শুধু ওইটুকু দাগ পড়তো না, হয়তো হাতটাই কেটে নিত। যাই হোক, এটা হচ্ছে অপদেবতার কৃত্তি, মানে অপদেবতা কিন্তু তার ক্ষতি করতে চেয়েছিল। যাই হোক, সে প্রাণে বেঁচে গেছে। প্রাণে বেঁচে যাওয়ার পরে সে কিন্তু এই ইনসিডেন্টটা বলে, এবং ইনসিডেন্টটা বলার সময় তার কিন্তু নাকি শীতকাল হলেও ঘাম ছুটে যায়, এত মানে সে ভয় পেয়ে গেছিল সেদিন, এবং হার্টবিট বেড়ে যায়। এই হার্টবিট বাড়ার জন্য এখনও সে ওষুধ খাচ্ছে। এখন সুস্থ আছে, এখন তার মোটামুটি 45 মতো বয়স, তখন হয়তো 26-27 বছর বয়স ছিল। তো যাই হোক, ঘটনাটা লোক মুখে মানে ওনার মুখে আমার শোনা, ডাইরেক্টলি আমি বসে শুনিনি ওনার থেকে, ফোনেই কথাটা বলেছে উনি। তো ঘটনাগুলো কেমন লাগছে আমাদের জানাবেন, এবং ভালো থাকবেন। এই আগামী শীতকাল এনজয় করবেন। নমস্কার।